সকাল ১১টা বাজলেও আজ রোদ নেই, সূর্যের দেখা মেলেনি। সকালের নিস্তব্ধতা যেন এখনো ভাঙেনি। পুরো হায়দ্রাবাদের আঙ্গিনা জুড়ে এক ধরনের স্তব্ধ আলো পড়ে আছে। রোদ নেই, কিন্তু ধূসর আকাশের ফাঁক দিয়ে হালকা শীতের নরম কামড় টের পাওয়া যাচ্ছে। বাতাস খুবই শান্ত, এতটাই শান্ত যে দু একটা শুকনো পাতা মাটিতে পড়ার শব্দও স্পষ্ট শোনা যায়। দূরের কোনো গ্রাম্য পথ দিয়ে মাঝে মাঝে কারোর পায়ের চাপা শব্দ ভেসে আসছে। আবার মিলিয়ে যাচ্ছে। পুকুরের জলও আজ অদ্ভুতভাবে যেন স্থিরতায় কুয়াশায় পাতলা পর্দা দিয়ে রেখেছে। ঘরের ছাদে থাকা শিশিরের ফোঁটাগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, যেন সময় নিচেই ক্লান্ত হয়ে গতি কমিয়ে দিয়েছে। হায়দ্রাবাদের বেশ কাছেই একটা ছোট্ট চায়ের দোকান। চা দোকানের চুলায় এখনো নিবু নিবু ধোঁয়া উঠে আকাশের নিস্তরঙ্গ সাদায় মিলিয়ে যাচ্ছে। মানুষেরও মুখ নেই, কোলাহল নেই, শুধু অজানা নিস্তব্ধতার গভীর টান। পুরো পৃথিবী যেন আজ একটু থেমে শ্বাস নিচ্ছে। এমন বেলা ১১টার সকাল, নিস্তব্ধতা নির্লিপ্ত, অথচ অদ্ভুতভাবে বিষাদময়। এখানে যে কেউ দাঁড়ালে মনে হবে তার ভিতরের কোলাহলও যেন আস্তে আস্তে থেমে যাচ্ছে। ব্রিটিশ দল ঠিক কিছুক্ষণ আগে সিন্ধুতলি গ্রাম ছেড়ে চলে গিয়েছে। তাদের উদ্দেশ্য হাসিল হয়েছে। রশিদ তালুকদারের ৪ ছেলে শেষ হয়েছে। চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উনি এখন দুর্বল। ব্রিটিশদের বিরুদ্ধে কখনোই একা উনি লড়তে পারবে না বলে আজই ব্রিটিশ প্রধান তার বাহিনী নিয়ে আলিমনগরে চলে যান। অন্যদিকে শূন্য হয়েছে সুফিয়ান। ভোরবেলার দিকে ফারদিনার লাশ সে গোপন ঘর থেকে বাড়ির সামনে পর্যন্ত এনেছিল। সেখানে অনেকক্ষণ ছিল গ্রামের মহিলারা। ওনারা সুফিয়ানের থেকে ফারদিনার লাশ নিয়ে নেন। তারা বলেছেন, ফারদিনাকে ধরাছোঁয়া এখন তোমার মোটেই উচিত নয়। তুমি বলো ওর লাশ কোথায় নিয়ে যাবে, সেখানে আমরা নিয়ে আসছি। সুফিয়ান নীরব থেকে বলেছিল তার গ্রামের কথা। এরপর সকলে চলে আসেন সিন্ধুতলি। বন্দি থাকা গ্রামবাসীরাও চলে আসেন এখানে। ব্রিটিশরা চলে যাওয়ার পর গ্রামের মহিলারা মিলে ফারদিনার শেষ বিদায়ের আয়োজন করেন। বরই পাতা গরম জলে গোসল করান। একজন মৌলবীকে ডেকে জানাজার ব্যবস্থা করেন। সুফিয়ান একবার দেখতে চেয়েছিল ফারদিনাকে। মৌলবী বারণ করেন, বললেন, তুমি ওর জন্য বৈধ না, ওকে আর দেখতে পারবে না। সুফিয়ান তখন ভেঙে পড়েছিল। আকাশটা যেন তার মাথার উপর আছড়ে পড়েছিল। সে আর কোনোদিন ফারদিনাকে দেখবে না, তাকে শুনবে না, তার প্রিয় মানুষটির সাথে আর কোনোদিন চাইলেও দেখা হবে না। অসহায় লাগছিল নিজেকে। তুমি কে? এত রাতে বাঁশি বাজাচ্ছ? আগে কখনো শুনিনি তো। তোমাকে স্বর্ণের বাঁশি উপহার দিয়েছি, যেই বাঁশির সুর একান্তই আমি শুনবো। আজ আমি আজমাতের সাথে আলাদা সময় কাটাবো, তার ঘরে থাকবো। সুফিয়ানের কানের কাছে ফারদিনার বলা শব্দগুলো বারবার প্রতিধ্বনি হচ্ছে। যেদিকে তাকায় সেদিকেই ফারদিনাকে দেখছে। সাদা রঙের শাড়ি পরে হেঁটে বেড়াচ্ছে, মুখে হাসি নেই তার। অভিমানী দেখাচ্ছে তাকে। সুফিয়ান চোখ বুজে ফেলল, হ্যালোসিনেশন দূর করতে, মুক্ত হতে, কিন্তু সে বৃথা চেষ্টা করলো। চোখের মনির মাঝেও ফারদিনার স্মৃতিগুলো তাকে ধাওয়া করে উঠল। সুফিয়ান চোখ মেলে তাকালো। ঘরের সামনে বসে আছে সুফিয়ান। গ্রামবাসীরা দল বেঁধে এসে সুফিয়ানকে বাহবা দিচ্ছে। কেউ কৃতজ্ঞতা প্রকাশ করছে। তাদের গ্রামকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করেছে। সুফিয়ান দাঁড়িয়ে যায়। একজন বৃদ্ধা লাঠিতে বর দিয়ে এসে সুফিয়ানের সম্মুখে দাঁড়ালেন। সুফিয়ানের হাতটি মুখের কাছে নিয়ে উনি চুমু খেলেন। বললেন, তোমার বাবা সিলমন হায়দার একজন উদার মনের মানুষ ছিলেন। গ্রামবাসীদের ভালোর জন্য উনি অনেক কিছু করে গেছেন। কিন্তু হঠাৎ উনি চলে যাওয়াতে ভেবেছিলাম সবকিছু বোধহয় এই শেষ, কিন্তু না। তার ছেলে সুফিয়ান হায়দার আমাদের সেই পুরনো গ্রামকে ধরে রেখেছেন, আমাদের ব্রিটিশদের হাত থেকে রক্ষা করেছেন। তোমার ভালো হোক। সুফিয়ান জানে এই জয় একজন মানুষের প্রাণের বিনিময়ে এসেছে। সে বুকে পাহাড় সমান ব্যথা নিয়ে মিথ্যে হাসিয়ে আনলো ঠোঁটের ফাঁকে। বুঝালো সে সন্তুষ্ট। বৃদ্ধা সরে গেল। এরপর এলো প্রতিবন্ধী এক বাচ্চা। এক পা নেই। খুঁড়াতে খুঁড়াতে এসে সুফিয়ানের সামনে দাঁড়ালো। বয়স আনুমানিক 14। সুফিয়ান ওর সামনে হাঁটু গেড়ে বসে বলল, তুই কি বলতে এসেছিস? বাচ্চাটি কিছুক্ষণ সুফিয়ানের দিকে তাকিয়ে থাকলো। সুফিয়ানের বাঁ চোখের পাশে জল জমে গালে গড়িয়ে পড়ছিল। বাচ্চা ছেলেটি সুফিয়ানের চোখের জল পড়তে দিল না। ওর নরম হাতের স্পর্শে মুছে দিল। বলল, ভাইয়া তুমি কান্না কেন করতেছ? বাচ্চাটির প্রশ্ন সুফিয়ানকে পুনরায় দমন করে দিল। সে দ্রুত চোখ মুছে প্রশ্নটি এড়িয়ে বলল, তোর কি অবস্থা বল।
এখন সুস্থ আছিস? আর তোদের ভয় নেই। আমি চলে এসেছি। আজ থেকে সিন্ধুতলি স্বাধীন। যেভাবে খুশি আনন্দ করবি, যা ইচ্ছে করবি। কেউ আর বাধা দিবে না। বাচ্চা ছেলেটি হাত বাড়িয়ে বলল, কথা দাও ভাইয়া, তুমি আর আমাদের ছাইরা যাইবা না। কথা দাও, সারা জীবন আমাদের পাশে থাকবা। শত্রুদের হাত থেকে রক্ষা করবা। থেমে বাচ্চাটি আবার বলতো, জানো ভাইয়া, এতদিন আমরা শান্তিতে ঘুমাইতে পারি নাই। তুমি ফিরে আইছো, অহন আর চিন্তা নাই। কিন্তু তুমি যদি আবার চইলা যাও, আমরা তাইলে মইরাই যামু। আর কেউ শত্রুদের থাইকা বাঁচাইতে পারবো না। সুফিয়ান দাঁড়িয়ে পড়ল। গ্রামবাসীরা তার দিকে তাকিয়ে আছে। সবাই অপেক্ষা করছে কখন সুফিয়ান কথা দিবে, ওয়াদা করবে। সুফিয়ান চাইছে না কথা দিতে। বাচ্চাটি সুফিয়ানের কনিষ্ঠ আঙ্গুল ধরে হাতটি নাড়াচ্ছে আর বলছে, ও ভাইয়া, চুপ কইরা আছো কেন? কথা দাও, চুপ করে থাইকো না। একই সাথে গ্রামবাসীরা আওয়াজ তুলল। সুফিয়ান বাচ্চাটির দিকে একবার আরেকবার গ্রামবাসীদের দিকে তাকালো। মাঝপথে বেসে উঠল ফারদিনার স্মৃতি। বেঁচে থাকার ইচ্ছা নেই তার। অন্যদের পাশে ভরসাস্থল হয়ে দাঁড়াতে, নির্ভয়ে বাঁচার আশা দিতে সুফিয়ান কেন যেন পারছে না। কিভাবে সে ফারদিনাকে ছেড়ে বেঁচে থাকবে, এই প্রশ্নের উত্তর সে তৈরি করতে পারছে না। বাচ্চাটা এবার অধৈর্য হয়ে বলল, ভাইয়া, তার মানে তুমি কি আমাদের কথা দিবা না? তুমি আবার চইলা যাইবা? আমাদের ছেড়ে আর যাইও না ভাই। বিনতির কণ্ঠ। সুফিয়ান কাঁধের উপর থেকে ওর দিকে ঘুরে তাকালো। বিনতি পাতলা সুতির কাপড়ে শাড়ি পরে আছে, হাতে স্বর্ণের বালা। জমিদার কন্যা হলেও যেন আজ ওর ভিতরে সেই জমিদারি ভাবটা আর নেই। সরু থুতনির ওপরে কালো তিলটা যেন ফুটে উঠেছে চোখের জলের স্পর্শে। বিনতি সুফিয়ানের পিছনে এসে দাঁড়ায়, ভেজা কণ্ঠে বলল, ভাই, কথা দাও, আর আমাদের ছাইরে কোথাও যাইবা না। সারা জীবন আমাদের ডাল হয়ে থাকবে। সুফিয়ান দ্বিধায় পড়ল। তখন তার কি বলা উচিত ভেবে পাচ্ছে না। ইট পাথরের তৈরি মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ওয়াদার পরিবর্তে একরাশ দীর্ঘশ্বাস চলে আসলো। ঠিক সেই মুহূর্তে গ্রামবাসীদের মধ্য থেকে ফারদিনার কণ্ঠ ভেসে আসলো। সে হাসি মুখে দাঁড়িয়ে আছে। মৃদু হেসে বলল, কি ভাবছো এত? কথা দাও, তুমি সবার পাশে থাকবে। বনের গ্রামবাসীদের ডাল হয়ে থাকবে। চুপ করে থেকো না, কথা দাও। সুফিয়ান বাচ্চাটির হাতে হাত রেখে বলল, কথা দিচ্ছি। আমি আর কোথাও যাব না। যতদিন বেঁচে আছি তোদের পাশেই থাকবো। বাচ্চাটি সহ সবাই বেশ আনন্দিত হলো। সুফিয়ান চোখ তুলে তাকালো ফারদিনার দিকে। ফারদিনা নেই সেখানে। সাদা শাড়িতে অন্য একজন দাঁড়িয়ে আছে। সুফিয়ান উদ্ভ্রান্তের মতো চারদিকে খোঁজ শুরু করলো। দূরে দূরে চোখ মেলালো, কিন্তু সে আর ফারদিনাকে দেখতে পেল না। সুফিয়ানের ছোটাছুটি দেখে বিনতি তাকে থামিয়ে দিল। সুফিয়ানের হাত ধরে ফিসফিসিয়ে বলল, ভাই, তুমি পাগলের মতো আচরণ করছো কেন? সবাই দেখছে তোমাকে, শান্ত হও। সুফিয়ানের যেন হঠাৎ করেই হুঁশ ফিরল। স্থির হয়ে দাঁড়ালো। বিনতি গ্রামবাসীদের যেতে বললে তারা চলে যায়। তখন উপস্থিত হন মৌলভী সাহেব। উনি সুফিয়ানের সামনে এসে বললেন, জানাজা সম্পন্ন হয়েছে। যেহেতু ওনার রক্তের কেউ বেঁচে নেই, তাই বাধ্য হয়ে আমরাই দাফন করেছি। বিনতি সুফিয়ানকে লক্ষ্য করে বলল, ভাই, তুমি জানাজায় শরিক হলে না? সুফিয়ান বলল, আমি অপবিত্র, একজন খুনি। আমার মতো পাপী ওর জানাজা দিলে পাপ হবে। আমি যা পাপ করেছি এর বোধহয় ক্ষমা নেই। শুধু শুধু আমার পাপের বোঝা ও কেন ভোগ করবে? মৌলভী সাহেব চলে যান। সুফিয়ান ও বিনতি হেঁটে হেঁটে তাদের পারিবারিক কবরস্থানের দিকে গেল। সুফিয়ান হাঁটছে ঠিকই, তবে তার পায়ের আওয়াজ যেন মাটিও টের পাচ্ছে না। বিনতি সুফিয়ানকে দেখছে। তরতাজা সেই সুফিয়ান আজ যেন তুলোর মতো নরম হয়ে গেছে। সুফিয়ানের এমন রূপ যেন বিনতি আগে কখনো দেখেনি। ও আড়ালে কাঁদছে, শব্দহীন কান্না। সুফিয়ান ফারদিনার কবরটি কয়েক হাত দূর থেকে দেখছে। কবরের কাছে যেতেও ভয় হচ্ছে। সে যে নিজেকে অপবিত্র ধরে নিয়েছে। কবরের ভিতর অপবিত্র কেউ ঢুকতে পারে না। আজ সেও পারছে না। সে দুনিয়ার বুকে হেঁটে বেড়াচ্ছে। আর তার প্রেয়সী মাটির ঘরে শয়িত হয়ে আছে। চিরনিদ্রায় মগ্ন সে, যে নিদ্রা থেকে হাজার ডাকলেও আর জেগে উঠবে না। সুফিয়ান আবার কেঁদে উঠল, বুক ভাসিয়ে কাঁদল। দাঁড়ানো থেকে হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে, এরপর লুটিয়ে বসলো। বিনতি সুফিয়ানের কান্নায় কেঁদে উঠল, শাড়ির আঁচলটা মুখ চেপে ধরল। ওর বাই তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে যেন। সহ্য হচ্ছে না ওর। ও ছুটে গেল সুফিয়ানের কাছে। সুফিয়ানের পাশে বসে শাড়ির আঁচল দিয়ে বাইয়ের চোখের জল মুছে দিল। বলল, ভাই, তুমি এভাবে ভেঙে পড়লে আমার কি হবে? গ্রামবাসীদের কি হবে? নিজেকে সামলাও।
সবকিছু একটা দুঃস্বপ্নের মতো ভেবে নিজের মনকে সান্ত্বনা দাও। সুফিয়ান নিরুত্তাপ ভঙ্গিতে বসে আছে। চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। বিন্তির কণ্ঠ খাদে নামিয়ে বলল, প্রিয় মানুষ হারানোর ব্যথা কখনো যাবে না ভাই। এই ব্যথা চিরস্থায়ী। তোমাকে একটু একটু করে শেষ করে দিবে। আমি যতই সান্ত্বনা দেই কাজ হবে না জানি, তবু এই যন্ত্রণা থেকে ফিরে আসার একটু চেষ্টা করো ভাই। তোমার অবস্থা দেখেছ, চোখের নিচটা কালো হয়ে গেছে। সুফিয়ান কান্না থামিয়ে বলল, চোখের নিচে কালো দাগটা তোর নজরে এসেছে। ঠিক মতো ঘুমালে, যত্ন নিলে চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে। কিন্তু আমার হৃদয়টা পুড়ে যে কালো হয়ে গেছে, সেই দাগ কিভাবে দূর হবে? সুফিয়ানের কণ্ঠে প্রকাশ পেল নীরবতার মাঝে এক ভয়ঙ্কর চাপা কষ্ট। বিন্তির কাছে এরূপ প্রশ্নের কোনো জবাব নেই। সে দৃষ্টি নত করে ফেলল। সুফিয়ান ফিক করে হেসে উঠল। বলল, ফারদিনা যদি ফিরে আসে না, তবে আমার কষ্ট দূর হয়ে যাবে। মরা মানুষ ফিরে আসে না ভাই। সৃষ্টিকর্তা চাইলে তো সব পারে। আমার ফারদিনাকে ফিরিয়ে দিতে পারবে না? সৃষ্টিকর্তা চাইলে সব পারেন। তাই বলে মৃত ব্যক্তিদের ফিরে চাইলে উনি আরো নারাজ হবেন। সুফিয়ান বরাক্রান্ত গলায় বলল, কত মানুষ জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়ায়। জীবন্ত লাশগুলোর ব্যথা কেউ দেখে না। আমিও আজ জীবন্ত লাশ হয়ে গেছি। তুমি এরকম বললে আমার কষ্ট হয় ভাই। আমার জন্য অন্তত নিজেকে সামাল দাও। ধৈর্য ধরো। সময়ের অপেক্ষা করো। সময় এবং অপেক্ষা সবকিছু ঠিক করে দিবে। থেমে বিনতে আবার বলল, যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ ক্ষমাশীল। তার কাছে ক্ষমা চাও, দোয়া করো, দেখবে তুমি শান্তি পাবে। সুফিয়ান ফারিনা বেগমের কবরের দিকে তাকালো। তার পরের কবরটি সিলমন হায়দারের। তারপর তার দাদা দাদি পিয়াসার কবর। শেষ কবরটি ফারদিনার। সব কয়টি কবরের দিকে চোখ মেলালো। এরপর বলল, যদি দোয়া করে কাউকে ফিরে পাওয়া যেত, তবে আমি আমার মায়ের জন্য দোয়া করতাম। যদি অপেক্ষা করে কাউকে ফিরে পাওয়া যেত, তবে আমি আমার না হওয়া মানুষটির জন্য অপেক্ষা করতাম। সময় গড়াচ্ছে। দুজনেই চুপচাপ বসে রইল। সুফিয়ান অপলক দূর থেকে ফারদিনার কবরটির দিকেই দেখছে। বিনতি পাশেই বসে আছে। বাইরের থেকে দূরে যাচ্ছে না। কখন কি করে বসে, অজানা ভয় ওকে গ্রাস করে রেখেছে। উকি দিয়ে একবার ঘরের দিকে দেখছে। ঘরের বাইরে তাদের কয়েকজন অনুচর পায়চারি করছে। সুফিয়ান হঠাৎ করে বিন্তিকে ডাকলো, বিন্তি, বিন্তি। ছোট করে উত্তর দিল, হুঁ। আত্মহত্যা করা পাপ, তাই না? হুঁ। আত্মহত্যা করলে একালে পরকালে শান্তি পাওয়া যায় না। তাহলে তুই একটা সহজ উপায় বের করে দে, যাতে আমি যত দ্রুত সম্ভব দুনিয়া থেকে বিদায় নিতে পারি। বিন্তি চোখে জল নিয়ে সুফিয়ানের দিকে তাকালো। মুখটি এলোমেলো হয়ে গেল। ভাই, তার বোনের কাছে মৃত্যুর উপায় চাইছে। দুনিয়ার সবচেয়ে করুণ আর নিকৃষ্ট আবদার বোধহয় এটাই। বিন্তির নিস্তব্ধতা দেখে সুফিয়ান বল, ভাবছিস কি আবোল তাবোল বলছি আমি? তোকে রেখে চলে যেতে চাচ্ছি। তবে কি তোকে ভালোবাসি না? আমি তোকে খুব ভালোবাসি। কিন্তু তোকে রেখে যেতে আর আমার ভয় নেই। তোকে একজন সুপাত্রের হাতে তুলে দিতে পেরেছি। ও তোকে সারা জীবন আগলে রাখবে। বিন্তি নিরুত্তর। শুধু অঝরে চোখের জল ফেলছে। সুফিয়ান সেকেন্ড কয়েক চুপ থেকে আবার বলল, না থাক। আমার মতো নিকৃষ্ট মানুষের মৃত্যুর উপায় বলে দিতে হবে না। আমার পাপের ভার অনেক বেশি। পরে এইবার হয়তো তোকে সইতে হবে। ভাই হয়ে বোনের ক্ষতি করতে পারবো না। তুমি কোনো পাপ করো নাই ভাই। যা কিছু করছো বাধ্য হয়ে। তোমাকে দিয়ে পাপ করানো হয়েছে। সুফিয়ানের চোখে বাজে অতীতের সেই কাল্পনিক চিত্রগুলো ভেসে উঠল। একদিন রাতে সে কিছুটা ইচ্ছায় খানিকটা অনিচ্ছায় ফারদিনাকে ব্যবহার করেছে, শুধুমাত্র ওর পরিবার কলঙ্কিত করতে, প্রতিশোধ নিতে। আজকে সেই দিনটার কথা মনে পড়তেই সুফিয়ানের ভেতরে সত্যটা ছি ছি করে উঠল। নিজেকে দুনিয়ার সবচেয়ে জঘন্য মানুষ মনে হচ্ছে। ফারদিনার সাথে সেদিন অমনটা না করলে বোধ হয় আজকের এই দিনটা দেখতে হতো না। আক্ষেপের সুরে সুফিয়ান বলল, আমি পাপ করেছি বোন। যেই পাপের বোঝা আমাকে আজীবন বয়ে বেড়াতে হবে। বড্ড ভারী জিনিস এই পাপের বোঝা। সইতে পারছি না। আজ খুবই জানতে ইচ্ছে করছে আমি কি পাপ করেছি, যে পাপের জন্য আমার জীবনটা নরকের পরিণত হলো। বিন্তি নিজের চোখের জল মুছে বলল, যা হয় ভালোর জন্য। বিন্তি মিথ্যে সান্ত্বনার কাজ হলো না। সুফিয়ান তাচ্ছিল্যের হাসি দিল, বলল, সব ভালোতে ভালো হয় না, বরং ধ্বংসও নিয়ে আসে। আমার জীবনটা ভালো আর কোথায় হলো? মা-বাবাকে হারালাম, বোনকে হারালাম, যাকে আমার অন্ধকার জীবনের প্রদীপ ভাবতাম, শেষমেশ সেই প্রদীপটাও নিভে গেল। আমি আমার ধ্বংস শেষ প্রান্তে এসেও ধ্বংস হলাম। কি ভাগ্য আমার!
বিন্তি কিছু বলল না। ওর বলার মতো আর কোনো শব্দ অবশিষ্ট রইল না যেন। বসা ছেড়ে উঠে দাঁড়ালো। তখন চোখে পড়ল চারজন অচেনা ব্যক্তিদের। চারজনই সাদা রঙের ফতুয়া পরে আছে। বয়স, চেহারা ঠিক একই রকম। বিন্তি জিজ্ঞেস করলো, আপনারা কারা? সুফিয়ান ঘুরে তাকালো। বদ্র, হাবলু, লাল মিয়া, সোলেমান ওরা এসেছে। সুফিয়ান দাঁড়ালো। ওরা নিস্তব্ধ চাহনিতে সুফিয়ানকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। এরপর সোলেমান এগিয়ে এসে বলল, সব কিছু কুদ্দুসের থেকে শুনেছি। তালুকদারের 4 ছেলে শেষ হয়েছে, শুনে খুশি হয়েছি। কিন্তু যখন শুনলাম আপনি ফারদিনাকে নিজ হাতে মেরে ফেলেছেন, আমি থমকে গেছি। ওই শয়তানগুলো আপনাকে বাধ্য করেছে তাকে মারতে। ভেবে খুব কষ্ট হচ্ছে জানেন তো। আপনার আর জমিদার কন্যার প্রেমের পূর্ণতা মিলল না। সুফিয়ান নীরবে শ্বাস ফেলল, কিছু বলল না। বদ্র এগিয়ে এলো। আপনি আমাদের গ্রাম মানবশূন্য করেছেন, জানেন? যখন শুনেছি তখন একটিবারের জন্য আপনাকে খারাপ ভাবিনি। জানতাম আমাদের সুফিয়ান ভাই একজন সৎ পুরুষ। সে যা করছে হয়তো তার পিছনে কোনো উদ্দেশ্য ছিল। এরপর আমরা সব জানতে পারি। গর্ব হচ্ছে আপনাকে নিয়ে। লাল মিয়া পিছন থেকে সামনে এসে বলল, আমরা ওই গ্রাম থেকে চলে এসেছি চিরদিনের জন্য। ওই গ্রামে থাকলে ব্রিটিশদের কথা মতো চলতে হবে। ওদের ফ্যাক্টরি তৈরিতে সাহায্য করতে হবে। হয়তো মোটা অঙ্কের টাকা পাবো, কিন্তু সেই টাকা চাই না। আমরা আপনার গ্রামে কৃষিকাজ করব, যতটুকু প্রাপ্য ততটুকু আয় করব। ব্যাস, আর বেশি কিছু চাই না। ওরা আজ পরিবর্তন হয়েছে, ভালো মানুষ হয়েছে। ওরা আর টাকার পিছনে ছুটছে না। ব্যর্থ সুফিয়ান, সে আর বলতে পারেনি ফারদিনাকে। হারিয়ে গেছে যে মানুষটি। বেলা গড়িয়ে গেল। সুফিয়ান সেই সকালে 11টার পর থেকে এখানে তাদের পারিবারিক কবরস্থানের পাশেই বসে আছে। বিন্তি চলে গেছে ঘরেতে। একটু পরপরই এসে সুফিয়ানকে দেখে যাচ্ছে। বদ্র ওরা তার পাশেই আছে। সুফিয়ান নির্বাক দৃষ্টিতে বলল, আলিমনগরকে খুব মনে পড়ছে। কত শত স্মৃতি সেখানে ফেলে এসেছি। ফারদিনার সাথে কাটানো মুহূর্তগুলো, রশিদ চাচার সাথে কাজ নিয়ে আলাপ, ফারদিনার ফুপুর সাথে মাঝে মধ্যে ঝগড়া করা, খুব মনে পড়ছে। থেমে সুফিয়ান আবার বলল, আমার সেই ছোট্ট মাটির ঘরে কিছু বই ফেলে রেখে এসেছি। আমার জীবন নিয়ে লেখা গল্প ফেলে রেখে এসেছি। বাঁশি, ফারদিনার দেওয়া বাঁশিটাও ফেলে রেখে এসেছি। সুলেমান তখন একটা পোটলা এগিয়ে দিল, বলল, আমরা সব নিয়ে এসেছি। সুফিয়ান পোটলাটা পেয়ে খুশি হলো। সেটি দ্রুত খুলল। ফারদিনার দেওয়া বাঁশিটা হাতে তুলে নিল। তখন চোখের সামনে ভেসে উঠল অতীতের সেই বাঁশি উপহার দেওয়ার দিনটি। সেদিন সুফিয়ানও ভুল করে বিনতির নামটা বলে ফেলেছিল। নামটা বলার একটা কারণ ছিল, সুফিয়ানের প্রতি জন্মদিনে বিনতি একটা করে বাঁশি উপহার দিত। কিন্তু সুফিয়ান কখনোই সেই বাঁশি বাজায়নি। কিন্তু সময়ের ব্যবধানে তার সেই বাঁশির সুরই যেন অভিশপ্ত হয়ে উঠেছিল। বাঁশিটা হাতে নিয়ে ভালো করে দেখলো। আর কোনোদিন বাঁশির সুর তুলবে না সে। শুধু স্মৃতি হয়ে থাকবে ফারদিনার দেওয়া বাঁশিটি। একটি ক্ষুদ্র জীবন, অথচ কত স্মৃতি। কিছু স্মৃতি জীবন্ত, কিছু স্মৃতি মৃত। দুনিয়ার সবচেয়ে কষ্টকর ব্যাপার হচ্ছে স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকা, স্মৃতির পাতায় বেঁচে থাকা। সুফিয়ান এখন বাসছে সেই স্মৃতির পাতায়। যে পাতা যেন সে পাতা যেন তার বাস সহ্য করতে পারছে না। সুলেমান সুফিয়ানের স্থির ভাবনা ভাঙাতে বলল, আপনার গোলাপ বাগানে সত্যিই লাশ আছে? সুফিয়ান ধীরস্থির কণ্ঠে বলল, হুঁ। গ্রাম মানবশূন্য করতে যেয়ে আমি তাদেরকে খুন করেছি, যারা পাপী। কেউ ছিল দর্শনকারী, কেউ ছিল অত্যাচারিত, কেউ তার মা বাবাকে বৃদ্ধা বয়সে ফেলে দিয়েছিল জঙ্গলে, কেউ গর্ভধারিণী মাকে মেরেছিল। আর আমি ঠিক সেই সুযোগে কাজে লাগিয়ে ওদের শুধু মেরেছি। থেমে সুফিয়ান ফের বলল, কিন্তু নিরপরাধ একজন মেরে আমি মরে গিয়েছি। হয়তো তার জন্য আমার চলে যাওয়াটা এখন উত্তম। সে যে একা একা আছে।